আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভির রাতের সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি রিজন আখি এবং আমি এসএম তানবীর। শুরুতেই সংবাদ শিরোনাম। মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলায় 15 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে র্যাব। মূল পরিকল্পনাকারী বরখাস্তকৃত ওসি প্রদীপ। দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসলে তা মোকাবেলা করতে হবে, এনডিসির গ্র্যাজুয়েশন সেরেমনি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর নামে একটি পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ইউনেস্কো, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ভাষান্তর সম্পর্কে না জেনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। দেশে 24 ঘন্টায় করোনায় আরও 32 জনের মৃত্যু। জানুয়ারির শেষ দিকে দেশে করোনার টিকা আসবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শুনলেন শিরোনাম। সংবাদে এছাড়া থাকছে মাই টিভির রোববারের বিশেষ আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। এবার বিস্তারিত। মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলায় 15 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে র্যাব। টেকনাফে ওসি প্রদীপের অবৈধ রাজত্বে বাধা হওয়ায় কারণেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় সিনহাকে। প্রদীপের সকল অপকর্মকে ধামাচাপা দেওয়ার জন্যই কয়েকদিন আগেই হত্যার পরিকল্পনা করা হয়। পরে ইয়াবার নাটক সাজিয়ে হত্যার মিশন শেষ করে ইন্সপেক্টর লিয়াকত সহ বাকি আসামিরা। বিস্তারিত জানাচ্ছেন এসকেলিটন। 31 জুলাই টেকনাফে মেজর সিনহা রাশেদকে পরিকল্পিতভাবে হত্যা করে ওসি প্রদীপ। 4 মাস 10 দিন তদন্ত শেষে 26 পৃষ্ঠার চার্জশিটে 15 জনকে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে 14 জন জেল হাজতে, 1 জন পলাতক রয়েছে বলে জানান র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ। তদন্তকারী কর্মকর্তা তার দীর্ঘ 4 মাস 10 দিন তদন্তকালে সর্বমোট 83 জন সাক্ষীকে উনি এই মামলায় অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ এই মামলায় সর্বমোট 83 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তা নিরপেক্ষ তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। ওসি প্রদীপের ইয়াবা চোরা কারবারি সহ বিভিন্ন অপরাধ আড়াল করতেই সিনহাকে হত্যার পরিকল্পনা করে। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী টেকনাফ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস। উনি মূল ঘটনার পরিকল্পনাকারী এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্যে এবং ভিন্ন খাতে প্রভাবিত করার জন্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসের প্রত্যক্ষ ষড়যন্ত্রে ইন্সপেক্টর লিয়াকত আলী সাথে আরও 5 জন, এসআই নন্দদুলাল এর প্রত্যক্ষ সহযোগিতায় এবং 3 জন এপিবিএনের সদস্য এর সহায়তায় এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেন। হত্যার মূল পরিকল্পনাকারী ওসি প্রদীপ গুলি করার পরেও হত্যা নিশ্চিত করে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। রাতে ঘটনা ঘটার পর তার কিছুক্ষণের মধ্যেই ওসি প্রদীপ ঘটনাস্থলে উপস্থিত হন এবং আমরা প্রত্যক্ষদর্শীর বয়ানে জানতে পেরেছি তখন সিনহা মোহাম্মদ রাশেদ খান জীবিত ছিলেন এবং ওসি প্রদীপ তার মৃত্যু নিশ্চিত করেন এবং নিশ্চিত করার পর তাকে লোক দেখানোভাবে একটি হাসপাতালে অনেক দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর তাকে হাসপাতালে প্রেরণ করে এবং ওই দিন রাতেই নীলিমা রিসোর্ট অভিযান পরিচালনা করা হয় এবং ওই দিন রাতেই 3টি মামলা দায়ের করা হয়, 2টি টেকনাফ থানায়, 1টি রামু থানায়। সিনহা হত্যাকাণ্ডে পুলিশ সুপারের দায়িত্বে অবহেলা প্রমাণিত হয়েছে। চার্জশিটে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে বলেও জানান আশিক বিল্লাহ। সার্বিক ঘটনা বিবেচনায় একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা হিসেবে পুলিশ সুপার জনাব ABM মাসুদুর রহমান এর পুরো ঘটনা তদারকিতে ঘাটতি ছিল বলে তদন্তকারী কর্মকর্তা খুব স্পষ্টতই মনে করেন। এসকেলিটন, মাই টিভি, ঢাকা। দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসলে তা মোকাবেলা করতে সশস্ত্র বাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্নকারীদের সনদ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের 10 লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে কোনো সংঘাতে যায়নি বাংলাদেশ। রাকিব হাসানের রিপোর্ট।
মিরপুর সেনানিবাসে শেখ হাসিনা কমপ্লেক্সে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েশন সেরিমনিতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সনদপত্র প্রদান ও আনুষ্ঠানিকতা শেষে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। মানুষের কল্যাণে দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। তো আমরা আশা করি যে হয়তো সামনে আমাদের সেই দিনটা আসবে। দেশের উন্নয়নে বিনিয়োগ প্রয়োজন, আর সেই জন্য সব দেশের সঙ্গে বন্ধুত্ব জরুরি। পররাষ্ট্র নীতির এই ধারাবাহিকতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্বে কেউ আঘাত করলে প্রতিঘাতের সক্ষমতা থাকতে হবে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, কিন্তু কেউ যদি আমার সার্বভৌমত্বে আঘাত করতে আসে, প্রতিঘাত করবার মতো সক্ষমতা যেন আমরা অর্জন করতে পারি, সেভাবেই আমাদের প্রশিক্ষণ এবং সেভাবেই আমাদের প্রস্তুতি থাকতে হবে। মিয়ানমারের রোহিঙ্গা প্রসঙ্গ তুলে ধরে আলোচনায় সমাধানের কথা জানান সরকার প্রধান। মিয়ানমার থেকে আমাদের এখানে আশ্রয় নিয়েছে মিয়ানমারের নাগরিক প্রায় 10 লক্ষের উপরে। আমরা তাদের সাথে কখনো সংঘাতে যাইনি, কিন্তু আলোচনা করে এটা সমাধান করার চেষ্টা করছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও সকলকে আমরা এই আহ্বান জানিয়েছি যে এই যে বিশাল একটা বোঝা আমাদের উপর, এটা যেন খুব দ্রুত তারা সমাধান করেন। এবছর বিভিন্ন বাহিনীর 57 জন ও 25 জন বিদেশি প্রশিক্ষণার্থী ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেছেন। এছাড়া আর্ম ফোর্সেস ওয়ার কোর্স শেষ করেছেন 52 জন। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ইউনেস্কো। সংস্থাটির নির্বাহী বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AKM আব্দুল মোমেন। যারা ভাষান্তর সম্পর্কে জানে না তারাই বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও ব্রিফিংয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী। ডেনিদ রঙের রিপোর্ট। ইউনেস্কোর 210তম নির্বাহী বোর্ড সভায় সিদ্ধান্ত আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি পুরস্কার প্রবর্তনের, যা অর্থনীতিতে যুবকদের অবদানের জন্য দেয়া হবে। এ বিষয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ইউনেস্কোর মতো জাতিসংঘের একটি অঙ্গসংস্থা প্রবর্তিত এই পুরস্কার বঙ্গবন্ধুর জীবন আদর্শকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য সুযোগ তৈরি করবে। এই পুরস্কার বাংলাদেশের ব্র্যান্ডিং এবং ভাবমূর্তিকে উজ্জ্বল করতে বিশেষ ভূমিকা রাখবে। বাংলাদেশ ও বঙ্গবন্ধু যে এক অভিন্ন, তা পুরস্কারের শিরোনামে প্রস্ফুটিত হয়েছে। এই পুরস্কার বাংলাদেশের ব্র্যান্ডিং ও ইমেজ বিল্ডিংয়ে বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। প্রতি 2 বছর অন্তর এ পুরস্কার প্রদান করা হবে, যার অর্থায়ন $50,000 মার্কিন। এ পুরস্কারটি প্রথমবারের মতো আগামী 2021 সালের নভেম্বরে অনুষ্ঠিত ইউনেস্কো 41তম সাধারণ সভা চলাকালে প্রদান করা হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সীমান্ত ও পানি সমস্যা সহ আরও অনেক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো প্রাধান্য পাবে। প্রধানমন্ত্রী আপনার ভার্চুয়ালি মিটিং করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, এবং সেইখানে একাধিক ইস্যু আলোচনা হবে। আপনার এই অনেকগুলো কুইক ইম্প্যাক্ট প্রজেক্ট উদ্বোধন হবে, তারপরে আপনার আমাদের ওই যে রেলওয়ে হলদিয়াবাড়ি 55 বছর পরে এইটারও চালু হবে। এছাড়া ভাষান্তর সম্পর্কে ভালোভাবে না জেনেই এক শ্রেণীর মানুষ এই চর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। সেফ জায়গা, অত সুন্দর একটা, কিন্তু বহির্বিশ্বে এ সম্পর্কে একটা ভুল ধারণা আছে। ডেনিদ রং, মাইটিভি, ঢাকা। দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 32 জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও 1355 জন রোগী শনাক্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত 4,90,533 জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে 7,052 জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন 4,20,896 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অ্যান্টিজেন ভিত্তিক পরীক্ষা সহ 24 ঘন্টায় দেশে 12,748 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগীর শনাক্তের হার 10.63%।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারির প্রথমে বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা আসবে। এজন্য করোনা ভাইরাস প্রতিরোধে 3 কোটি ডোজ টিকা বুকিং দেওয়া হয়েছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে কোভিড-19 সংক্রান্ত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সিরামের সঙ্গে 3 কোটি টিকার জন্য চুক্তি হলেও বাংলাদেশের সব মানুষের জন্য ভ্যাকসিন চাওয়া হবে। যদি তারা দিতে না পারে তবে অন্য কারো সঙ্গে টিকার জন্য চুক্তি করা হবে। ভ্যাকসিন প্রকিউরমেন্টের বিষয় আজকে আমরা পারচেজ এগ্রিমেন্ট আমরা সই করে দিলাম। অনেক দেশ এখনো ভ্যাকসিন অর্ডার করতে পারে নাই। আমরা কিন্তু 3 কোটি ডোজ অর্ডার করেছি, কনফার্ম হয়েছে। আমরা আশা করি জানুয়ারির সময় যদি এই সমস্ত ফর্মালিটিগুলো আমরা পেয়ে যাই, হয়তো জানুয়ারির মধ্যেও হয়ে যেতে পারে। আর লেটেস্ট যদি সব ঠিক থাকে তাহলে পরে এন্ড জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে আমরা ইনশাআল্লাহ আশা করছি। এবার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। সরিয়ে নেওয়া হতে পারে কমলাপুর রেল স্টেশন। বর্তমানে স্থাপনার আদলেই করা হবে নতুন ভবনটি, তবে এর মধ্যে থাকবে আধুনিক সকল সুযোগ সুবিধা। এমনটাই জানালেন রেলমন্ত্রী নুরুল ইসলাম। একই সাথে মাল্টি মোডাল হাবের অধীনে কমলাপুর স্টেশনের চারপাশে নির্মাণ করা হবে অবকাঠামো, থাকবে হোটেল, শপিং মল, পাতাল ও উড়ালপথ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের নিয়ে মেঘা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম মেট্রো রেল। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন 6 এর কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। এর শেষ স্টেশনটি হবে কমলাপুর রেল স্টেশনের ঠিক সামনে, ফলে ঢেকে যাবে ঢাকা রেল স্টেশনের পুরো ভবন। বাধাগ্রস্ত হবে কমলাপুর স্টেশনকে ঘিরে নেয়া মাল্টিমোডাল হাব নির্মাণ প্রকল্প। বিষয়টি বিবেচনায় নিয়ে কমলাপুর রেল স্টেশনটি কিছুটা উত্তরে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে জাপানের একটি প্রতিষ্ঠান। এই যে এমআরটি 6 লাইনকে অ্যাকোমোডেট করতে গিয়ে আমরা দেখতেছি যে তাদের যে ডিজাইন সে অনুযায়ী এই স্টেশন বিল্ডিংটা ঢাকা পড়ে যাচ্ছে। তখন আমরা এইটাতে আপত্তি করেছি। আপত্তি করলে এবং কাজিমাও যে এই যে তারা পরিকল্পনা যে ডিজাইন করেছে তাদেরও আপত্তি ছিল। তখন আমরা কাজিমাকে বলছি যে যেহেতু তোমরা এই টোটালটা একটা ডিজাইন করছো, কাজে এইটা একটা সলিউশন তোমরা বাইর করে দাও যেটা সব পক্ষের কাছে একটা গ্রহণযোগ্য হতে পারে। সেই সলিউশন অনুযায়ী পরবর্তীকালে তারা এই যে এইখানেই আছে আমাদের, এই পরবর্তীকালে এই ডিজাইনটা তারা আমাদের এইটা তারা উপস্থাপন করেছে। এইটি আমরা এখানে মিটিং করে আমার সভাপতিত্বে আমাদের সব পক্ষ যারা আছে সব পক্ষই এটিতে এগ্রি করেছে, একমত হয়েছে। জাপানের কাজিমা কর্পোরেশনের দেয়া প্রস্তাব পাশ হলে ভেঙে ফেলা হবে কমলাপুর রেল স্টেশনের চিরচেনা ভবন। তবে এটি নির্ভর করছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর, এমনটাই জানালেন রেলমন্ত্রী। কমলাপুর স্টেশন কিন্তু আমরা আমাদের যে এমআরটি 1, 4 এবং 6 এগুলোকে অ্যাকোমোডেট করে যাতে আমরা একটা মাল্টি মডেল হাব আমরা তৈরি করতে পারি কমলাপুর স্টেশনে, যেখানে আমাদের এক্সপ্রেস বাসগুলো আসবে, তাদেরকে অ্যাকোমোডেট করা, আমাদের ট্যাক্সি, আমাদের এই অর্থাৎ উন্নত দেশে যেভাবে তাদের এই যোগাযোগ ব্যবস্থা, তারা অভ্যন্তরীণ যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছে সেই আদলেই কিন্তু এইটা উদ্যোগ নেওয়া হয়েছে। যে কারণে এই যে কমলাপুর স্টেশনের এই ভবিষ্যতে এই অবয়ব হবে, এই ডিজাইন করা হয়েছে, এই পরিকল্পনা। এদিকে 2018 সালে সরকারি বেসরকারি যৌথ বিনিয়োগে কমলাপুর স্টেশনকে ঘিরে মাল্টিমোডাল হাব করার প্রকল্প নীতিগত অনুমোদন দেয় সরকার। এর অধীনে কমলাপুর রেল স্টেশনের চারপাশে নির্মাণ করা হবে অবকাঠামো, থাকবে হোটেল, শপিং মল, পাতাল ও উড়ালপথ, নির্মাণ করা হবে বহুতল আবাসন ভবনও। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসের সংক্রমিত আরও 37 জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও 1799 জন রোগী শনাক্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত 4,92,332 জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে 7,089 জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন 4,23,845 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অ্যান্টিজেন ভিত্তিক পরীক্ষা সহ গত 24 ঘন্টায় দেশে 16,828 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার 10.69%। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে
মাটি খোঁড়ার সময় আবারও 250 কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে এটি উদ্ধার করা হয়। বোমাটি পুরোপুরি নিষ্ক্রিয় করতে টাঙ্গাইলের রসুলপুরে ফায়ারিং রেঞ্জে পাঠানো হয়েছে। এর আগে গত 9 ডিসেম্বর একই ধরনের একটি বোমা উদ্ধার করা হয়েছিল। বোমাটি মুক্তিযুদ্ধের সময়কার বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। টাঙ্গাইলের মির্জাপুরে 2 শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় 9 আসামির মধ্যে 3 জনকে মৃত্যুদণ্ড, 3 জনকে আমৃত্যু কারাদণ্ড এবং বাকিদের যাবজ্জীবন দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেকে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার টাঙ্গাইলের এ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা দ্বিতীয় আদালতের বিচারক সাউদ হাসান। 2016 সালের 27 জানুয়ারি বিকেলে ওই 2 শিশুকে নিখোঁজ হয়। পরদিন মুক্তিপণ দাবি করা হলেও 9 জানুয়ারি রাতে নিখোঁজ ওই 2 শিশুর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। চট্টগ্রামে 9 বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় 8 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4 রায় ঘোষণা করে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 8 আসামির মধ্যে 7 জন কারাগারে আছেন, একজন পলাতক। 2018 সালের 21শে জানুয়ারি মিমকে হত্যা করা হয়। করোনা ভাইরাস মহামারীর কারণে আটকে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী 27শে জানুয়ারি। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আলমগীর সোমবার ভোটের এই নতুন তারিখ ঘোষণা করেন। তিনি বলেন, 27শে জানুয়ারি সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে এই ভোট গ্রহণ হবে। যেহেতু আগে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা, বাছাই, প্রত্যাহারের সব প্রক্রিয়া শেষে প্রার্থী চূড়ান্ত হয়ে গিয়েছিল, সেই প্রার্থীরাই এই নির্বাচনে অংশ নেবেন। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে যুগোপযোগী আধুনিক ব্যাংকিং নিয়ে যমুনা ব্যাংক লিমিটেডের আলদিবাজার শাখা ও শুভচিনি বাজারে উপশাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল 11টায় আলদিবাজার মিম সেন্টারে এ শাখা উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল সালাম, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন হক কল্পনা, শিমুলিয়া কাঠালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূর হোসেন ব্যাপারী ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। এরই সঙ্গে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিনম্র শ্রদ্ধায় দেশের সূর্য সন্তান বুদ্ধিজীবীদের স্মরণ করেছে জাতি। 26শে মার্চের মধ্যে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আইনগত ভিত্তি দিয়েই আমরা রাজাকারদের তালিকা প্রকাশ করব। রায়েরবাজার বৌদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা, মৌলবাদী ও উগ্র সাম্প্রদায়িক চেতনাকে রুখে দেওয়ার প্রত্যয়। অনলাইন শপিং, ই-কমার্স ভিত্তিক প্রতারক চক্রের 6 সদস্য গ্রেপ্তার। বিপুল পরিমাণ পণ্য ও ডকুমেন্ট উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। শীত আসতেই বেড়েছে শিশুদের ঠান্ডাজনিত রোগের প্রকোপ। হাসপাতালগুলোতে জ্বর, নিউমোনিয়া ও শ্বাসযন্ত্রে আক্রান্তদের ভিড়। ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার প্রয়োগ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পাওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla ও twitter/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এর সাথে শেষ করছি আমি কামরুন্নাহার আজাদ স্বপ্না এবং আমি সাকলাইন রাসেল। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।